আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির 4 সদস্য আহত হয়েছে। রাত 11:15টার দিকে দুষ্কৃতকারীরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে আখতার জখম না হলেও তার সঙ্গে থাকা 4 জন আহত হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। বাংলা মোটর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের 24 ঘণ্টা সময় বেঁধে দেয়া হয় সমাবেশ থেকে। এ সময় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, হামলা করে সংস্কার দাবি রাখা যাবে না। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, একটি পক্ষ ঢাকা দখল নিতে চাচ্ছে। গ্রেনেড বা ককটেল মেরে এনসিপির কাছ থেকে ঢাকার দখল নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে রমনা থানায় মামলা করে এনসিপির আহত সদস্যরা। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড টিকটক করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, 2018 সালে সব দলের রাজনৈতিক দলের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেন নুরুল হুদা। তবে সে সময় এমন অভিযোগ পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। রিপোর্ট করছেন আদিন সজীব। 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও সুষ্ঠু ভোটের কথা বলে ব্যাপক সমালোচিত হন তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির করা মামলায় আটকের পর সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা SI শামসুজ্জোহা। শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন উভয় পক্ষই। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকী বলেন, 2018 সালে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন KM নুরুল হুদা। অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে সে এই নুরুল হুদা, সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলো ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক সিসির হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ সহ তার অসুস্থতার কথা তুলে ধরে জামিন আবেদন করেন। আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। রোববার শেরেবাংলা থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার 6 ঘণ্টা পর সন্ধ্যা 7:30টার দিকে উত্তরার বাসা থেকে আটক করা হয় সাবেক সিসি নুরুল হুদাকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সিসি নুরুল হুদাকে মব জাস্টিসের নামে জুতাপেটা করা অগ্রহণযোগ্য। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনার নিন্দা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান নির্বাচন কমিশনার থাকার সময় KM নুরুল হুদা হয়তো ভাবেননি দায়িত্ব ছাড়ার পর এমন পরিণতি হবে তার। মব জাস্টিসের নামে একদল লোক পুলিশের সামনে জুতার মালা পরিয়ে তাকে জুতাপেটা করে। বিষয়টি নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। পুলিশের সামনে এমন ঘটনায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বিষয়টি খতিয়ে দেখছেন তারা। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও কেন মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না, এমন প্রশ্নের মুখে পড়েন পরিবেশ উপদেষ্টা। তিনি মনে করেন ক্ষোভ থেকে হয়তো মানুষ এমনটা করছে, তবে এসবে সমর্থন নেই সরকারের, নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই, এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। তো ঘটনা না ঘটলে তার বিবৃতি দিতে পারবে পুলিশের সামনে। তখন কি আমরা কেউ ছিলাম? আমরা ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সরকার আরও তৎপর থাকবে বলেও জানান তিনি। রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কথা বলিনি যে আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, আগামী নির্বাচন ও সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহী কানাডা। বৈঠকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে বাকি দলগুলো একমত না হবে সেসব বিষয়ে জামাত গণভোটের প্রস্তাব করবে বলেও জানান তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যে জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন উইল বি বাই ইউএন, এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন। আবাসন সংকট দূর করা, নিরাপদ একাডেমিক ভবন সহ 5 দফা দাবি পূরণে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠক করেন তারা। এদিন স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানান, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আন্দোলনে অনেকটা অচল ঢাকা মেডিকেল কলেজ। ক্লাসে নেই শিক্ষার্থীরা, হল ছাড়ার নোটিশ দিলেও তা মানছে না তারা। এদিকে সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজের 7 শিক্ষার্থী। ঘণ্টা দুয়েক আলোচনা করেন তারা। দাবির বিষয়ে একমত পোষণ করলেও লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি হননি বিশেষ সহকারী। তাই আন্দোলন চালিয়ে যাবার কথা জানান শিক্ষার্থীরা। সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি, এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি, এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক। শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানান তারা। আমরা যেন সামনে যেতে পারি, ছাত্ররাও ক্লাসে ফিরতে পারে এবং আমরাও আমাদের যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। ছাত্রদের হল, যেটা আবারও বলতেছি, ইমিডিয়েট যে সমস্যার সমাধান দরকার সেটুকু যেন হয়, এবং লং টার্ম যেটা দরকার সেটা হয়। তবে মন্ত্রণালয়ের দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
স্কাউটিং এর অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনায় এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটের কাপ, কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেকে আবিষ্কারের পাশাপাশি বিশ্বকে আবিষ্কার করার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসের কাপ, কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতার জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ ৮ জন শহীদ স্কাউটস সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও সারা দেশের শ্রেষ্ঠ স্কাউটসদের দেওয়া হয় শাপলা কাপ অ্যাওয়ার্ড। উদ্বোধনী বক্তব্যে স্কাউটসের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্কুল জীবনে বিশ্ব জাম্বরিতে যোগ দিতে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে, এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। স্কাউটদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এখন সময় নিজেকে মেলে ধরার, অভিজ্ঞতার নতুন নতুন দরজা আবিষ্কার করার। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার, দুনিয়াকে আবিষ্কার করা। তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে এই গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর মাধ্যমে সময়কে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সের এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো, এখন আমিও থাকতে পারলে ভালো হতো। স্কাউটিং এর শৃঙ্খলা ও কাজের মাধ্যমে পুরো জাতি লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এদিন কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানিমূলক বদলি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকালে এনবিআর ভবনের সামনে প্লাকার্ড ও কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এ সময় লিখিত বক্তব্যে এনবিআর চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার মধ্যে তালিকায় ৩ নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম। রাজস্ব ব্যবস্থা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করে সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে বদলি নীতিমালার তোয়াক্কা না করে কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়নমূলক বদলি করেছেন। এদিকে বর্তমান চেয়ারম্যানকে দেশবিরোধী উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি। আগামী ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার তালিকায় ৩ নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ১,৮,৩২,৮৫৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে
চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে তার স্ত্রী কাশ্মীরি বেগমের সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছেন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়ে বলেন, জিয়াউর রহমানের স্ত্রী কাশ্মীরি বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫২,৪৭,০০০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলেও জানান তিনি। এ সময় মহাপরিচালক আরও বলেন, বিগত ৩টি জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। জেলা নির্বাচন অফিস থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন মতো অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিয়াউর রহমান সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ ২ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। সিন্ধু জলচুক্তি মেনে ভারত যদি পাকিস্তানকে তার প্রাপ্য না দেয় তবে তা ছিনিয়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার জানান, ভারত কখনোই সিন্ধু চুক্তি পুনর্বহাল করবে না। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার পার্ক পার্লামেন্টে ওই হুঁশিয়ারি দেন পাকিস্তানের এই নেতা। মূলত গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পেহেলগাম হত্যাকাণ্ডের পরে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। মোদী সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ চেয়ে এখনও সক্রিয় পাকিস্তান। পাশাপাশি সিন্ধু এবং তার ২ উপনদীর পানি না পেলে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দেয় পাকিস্তান সরকার। চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে ৬ মাস বয়সী শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছে হাইকোর্ট। একই সাথে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রোলে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রোল জারি করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ মোট ৭ জনকে রোলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৮ এপ্রিল রাতে মায়ের কোলে থাকা ৬ মাস বয়সী শিশু সহ ৩ জনকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটো রিকশা খালে পড়ে যায়। রিকশায় থাকা মা ও দাদি খাল থেকে উঠে এলেও শিশু শেহরিজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে কাপাসগোলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত ৪ বছরে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালাখালায় পড়ে মারা গিয়েছে অন্তত ১২ জন এবং নিখোঁজ রয়েছে ২ জন, আর আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এই নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে খাল ও নালাগুলি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় ২ বছর পর স্কোয়াডে ফিরেছেন নাইম শেখ এবং শামীম পাটোয়ারি। এই সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। মিরপুরে সংবাদ সম্মেলনে দল নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক বলতে নাইম শেখের অন্তর্ভুক্তি। সবশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই ওপেনার। তবে সাম্প্রতিক বিপিএল আর প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে ফেরানো হয়েছে বলে জানান নির্বাচকরা। নাইম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিংয়ের কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাইম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে।
এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 5 পেসার নিয়ে লঙ্কা যাচ্ছে টাইগাররা। প্রধান নির্বাচক বলছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল গোছাচ্ছেন তারা। প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে, আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন। ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট, সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে মাঠে। স্কোয়াডে জায়গা হয়নি আলোচনায় থাকা ব্যাটার নুরুল হাসান সোহান ও অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারের। মোসাদ্দেকের বিবেচনায় না থাকার কারণও বলেন প্রধান নির্বাচক। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন, অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। 2 ও 5 জুলাই কলম্বোতে প্রথম 2 ওয়ানডে আর 8 জুলাই পাল্লেকেরেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।